নীরার ভীষণ রাগ উঠছে। কেন এমন করছে তুর্য তার সাথে? সে না ইলাকে ভালোবাসে, তাহলে তার সাথে কেন এমন অসভ্যতামি করছে? নীরা দাঁতে দাঁত চেপে আস্তে আস্তে বলে উঠে, নীরা, এমন অসভ্যের মতো অসভ্যতামি শুরু করছো কেন? ছাড়ো আমাকে আর তোমার ভালোবাসার কাছে যাও। তুর্য নীরার কথায় মুচকি হাসে এবং নীরার কানে ফিসফিস করে বলে উঠে, তুর্য, আমি তো আমার ভালোবাসার কাছেই আছি। এই বলে নীরার কানের লতিতে হালকা করে কামড় বসিয়ে দেয়। নীরা কেঁপে উঠে, তার সারা শরীরে শিহরণ বয়ে যায়, কিন্তু নিজেকে ঠিক করে বলে উঠে, নীরা, আপনার চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না। ওই দিন তো বলেছেন আপনি ইলা আপুকে ভালোবাসেন, তাহলে এখন আমার কাছে এসেছেন কেন? এবার তুর্য কিছুটা অসহায় কণ্ঠে বলে উঠে, তুর্য, প্লিজ সোনা, এভাবে রাগ করে থাকিস না। আমার খুব কষ্ট হয়। ওই দিন আমি এমনি রেগে ওই কথা বলেছি। আমি ইলাকে ভালোবাসি না, আমি শুধু তোকে ভালোবাসি নির্পাখি। নীরা তাতে কোনো প্রক্রিয়া দেখায় না, সে তার মতো করে বসে থাকে। নীরাকে চুপ থাকতে দেখে বলে তুর্য, আর আমি ইলার সাথে অমন করেছি তোকে জেলাস ফিল করানোর জন্য। প্লিজ এমন চুপ করে থাকিস না। আমি আর এমন করব না, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। এই দেখ, কান ধরে বলছিস। তুর্য বাচ্চাদের মতো মুখ করে কানে ধরে অসহায়ের মতো চেয়ে আছে নীরার দিকে। তুর্যের এমন চেহারা দেখে পেটে ফেটে হাসি আসতে চাইছে, কিন্তু নীরা কোনো রকম হাসি চেপে রাখে। তাকে এখন হাসলে চলবে না। এই ব্যাটাকে শায়েস্তা করতে হবে, যাতে করে নীরার সাথে এমন ব্যবহার আর না করে। নীরা মুখটাকে কিছুটা গম্ভীর করে বলে উঠে, নীরা, শেষ হয়েছে আপনার ন্যাকামো। এবার চুপচাপ বসে থাকেন, নয়তো আমি এখান থেকে চলে যাব। তুর্য নীরার কথা চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। ভোর হয়ে এসেছে প্রায়। নীরা টিপ টিপ করে চোখ খুলে তাকায়, দেখতে পায় সে তুর্যের বুকে। তুর্য তাকে খুব শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে। নীরা বুঝতে পারে সে ঘুমের ঘরেই তুর্যকে জড়িয়ে ধরেছে। নীরার খুব লজ্জা লাগছে। নীরা জেগে গেছে বুঝে তুর্য নীরার দিকে তাকিয়ে বলে, তুর্য, নির্পাখি গুম হয়েছে? নীরা তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয় তুর্যর থেকে। তুর্য মুচকি হাসে নীরার লজ্জা মাখা মুখটা দেখে। অতএব ফিসফিস করে বলে, তুর্য, এভাবে লজ্জা পেও না। নির্পাখি টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। নীরা, চুপ করুন অসভ্য লোক। দুতলা একটা পুরনো বাড়ির সামনে এসে গাড়িটা থামে। গাড়ি থেকে নেমে সবাই বাড়ির ভিতরে ঢুকে। সবাই তাদের জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। নীরা খুশিতে গিয়ে তার নানুমণি আসমা বেগমকে জড়িয়ে ধরে। আসমা বেগম নীরাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। নীরা বলে, নীরা, নানুমণি কেমন আছো? আসমা, আমার নীরুকে দেখে ভালো হয়ে গেছি। নীরা হাসে তার নানুমণির কথায়। নীরা জানে তার নানু তাকে ভীষণ ভালোবাসে। সবাই কৌশল বিনিময় করে বাড়ির ভিতরে ঢুকে। তাদেরকে রুম দেওয়া হয়। নীরা আর শ্রাবন্তী একসাথে, আর ইরিনা একটা রুম, আর তুর্য আর সাগর এক রুমে থাকবে। তাদের রুমে ফ্রেশ হতে চলে যায়। সকাল হয়ে এসেছে। সবাই ফ্রেশ হয়ে ডাইরেক্ট রুমে আসে। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করার জন্য টেবিলে যায়। নাস্তা করে এখন সবাই একটু বিশ্রাম নিবে। বিকালের দিকে সবাই মিলে একটু আশপাশটা ঘুরে দেখবে, পরে না হয় দূরে কোথাও ঘুরতে যাবে। ইরিনা, শ্রাবন্তী আর নীরা ওরা ঘুমায়নি, গাড়িতে সারা রাত ঘুমিয়েছে, তাই আর ঘুম আসছে না। তারা তিনজন মিলে বাগানে চলে আসে। বাড়িটা পুরনো হলেও বাড়ির ভেতরটা অসাধারণ দেখতে। বিভিন্ন দামি দামি আসবাবপত্র দিয়ে প্রতিটা রুম সাজানো। বাড়ির সামনে একটা বাগান আছে, সেখানে নানা রকম ফুল দিয়ে ভরপুর। বাগানে একটা দোলনাও আছে, সেখানে তিনজন মিলে বসে গল্প করছে। ইরিনা বলে, ইরিনা, তোমরা গল্প করো, আমি একটু চারপাশটা ঘুরে দেখি। তার কথায় ওরা সম্মতি দেয়। ইরিনা হেঁটে দেখছিল বাগানের চারদিক। খুব সুন্দর লাগছে বাগানটা তার কাছে, একদম সিনারির মতো দৃশ্যগুলো লাগছে তার কাছে। ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দিয়ে মাঝে মাঝে ফুলের ঘ্রাণ টেনে নিচ্ছে তার মাঝে।
কে গো তুমি রূপকন্যা? হঠাৎ পুরুষালী কণ্ঠে শুনে পিছনে ফিরে তাকায়, দেখতে পায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, তুর্যের সমবয়সী লাগছে, ঠোঁটে লেগে আছে ক্রিম হাসি। ইরিনা কিছু বলে না, ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা আবারও নরম কণ্ঠে বলে, কে তুমি আর এখানে কি করছো? ইরিনা কিছুটা ঘাবড়ে যায়। কে এই ছেলে আর সে এখন কি বলবে বুঝতে পারছে না। তখনই সেখানে আসে শ্রাবন্তী আর নীরা। নীরা ছেলেটিকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, বলে, নীরা ভাইয়া তুমি কেমন আছো? ছেলেটি মুচকি হেসে নীরার মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলে, ছেলেটি ভালো আছি বনু, তুই কেমন আছিস? নীরা, আমি ভালো আছি ভাইয়া, কিন্তু তোমায় এসে পেলাম না, কোথায় ছিলে? ছেলেটি, আসলে আমি বাইরে কাজে ছিলাম, একটু আগেই ফিরেছি। মায়ের কাছে শুনেছি তোরা এসেছিস, জানতে পারি বাগানে আছিস, তাই চলে এলাম এখানে। ছেলেটি নীরা মামাতো ভাই নিলয় নীরাকে ছোট বোনের মতোই খুব ভালোবাসে, তাই নিলয় নীরাকে বনু বলে ডাকে। নীরা নিলয়কে ইরিনার সাথে পরিচয় করিয়ে দেয়, আর শ্রাবন্তীকে আগে থেকে চিনত। কৌশল বিনিময় করে কতক্ষণ বাগানে কাটিয়ে বাড়ির ভেতরে চলে আসে। নিলয় ইরিনার পেছনেই আসছিল। ইরিনার কেমন জানি লাগছে, কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, সেটা নিলয়কে দেখার পর থেকে। আর নিলয় বেচারা তো প্রথম দেখাতেই ফিদা হয়ে গেছে, একদম পিছনে পড়ে গেছে ইরিনার প্রেমে। ভেবেই মুচকি হাসে। তারা ডাইনিং রুমে ঢুকে দেখে ছোপায় সাগর আর তুর্য বসে আছে। নিলয় দৌড়ে তুর্যের কাছে গিয়ে জড়িয়ে ধরে আর ভালো মন্দ জিজ্ঞেস করে। তুর্য আর নিলয়ের মাঝে অনেক মিল, একদম বন্ধুর মতো। হঠাৎ ইলা এসে দপ করে তুর্যর পাশে, একদম গা ঘেঁষে বসে পড়ে, মনে হচ্ছে যেন তুর্যের কোলে উঠে বসে পড়বে। তুর্যের ভীষণ রাগ লাগছে। তুর্য তাকায় নীরার দিকে, দেখে নীরা তাকিয়ে আছে ওদের থেকে। নীরা তার চোখ নামিয়ে নেয়। তুর্য চটজলদি উঠে যায় সেখান থেকে আর বলে, তুর্য আমার রুমে মোবাইলটা ফেলে এসেছি, গিয়ে নিয়ে আসি। এই বলে এখান থেকে কেটে পড়ে। আর এদিকে ইলার মুখটা দেখার মতো হয়েছিল। নীরা তুর্যের কাণ্ডে ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। নীরা ভালো করে বুঝছে তুর্য ফোনের বাহানায় ইলার থেকে দূরে যেতে চাইছে। শ্রাবন্তী মুখ টিপে হাসে। বিকেলের দিকে সবাই রেডি হয়ে কাছেই একটু সবাই ঘুরে বেড়াবে। শ্রাবন্তী, ইরিনা, ইলা, তুর্য, নীরা, সাগর আর নিলয় সবাই রেডি হয়েছে। নীরা নীল একটা গাউন পরেছে, মাথার চুলগুলো ছেড়ে রাখা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, দেখতে খুবই সুন্দর লাগছে নীরাকে। তুর্য সবসময়ের মতো নীরাকে দেখে ফিদা। তুর্য নীরার দিকে তাকিয়ে বিড়বিড় করে কবিতার কয়েকটা লাইন উচ্চারণ করে। তুর্য, তোমার চোখে সন্ধ্যা নামে, তারপর আমার রাত জাগে, এক চিলতে হাসিতে তোমার, তুমি যখন হাঁটো পায়ের শব্দ আমার হৃদয়ে কাঁপে, যেন পৃথিবীর সব সুর তোমার নামই থেমে যায়। চুলের ফাঁকে লুকানো চাঁদ, চোটের ভেতরে প্রথম আলো, তোমাকে ভালোবাসা মানে নিজেকে প্রতিদিন নতুন করে পাওয়া। যদি কোনোদিন হারিয়ে যায় আমি খুঁজে নিও তোমার মনের আয়নার, কারণ আমার সব ঠিকানা শুধু তোমার নামই লেখা। তুর্যকে এমন একা বিড়বিড় করতে দেখে বলে নিলয়, কিরে তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে একা একা কথা বলছিস কেন? তুর্য নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুর্য, তোর বোনের জন্য পাগল হয়ে গেছি, কিন্তু তোর বোন তো বুঝছে না। নিলয় যে আফসোসের স্বরে বলে, নিলয়, আহারে রোমিও জুলিয়েটের জন্য পাগল হয়ে গেছে, ঘুরতে থাক পিছনে একদিন জয় হবি। একটা গান আছে না, কি জানি, ও মনে পড়েছে, ভালোবাসার জানি হবে রে হবে জয়, তুই আমার হবে আর কারো নয়। এই বলে দুজন উচ্চ শব্দে হেসে উঠে। তখনই তাদের কাছে ইরিনা আসে এবং বলে, ইরিনা, তোমরা কি নিয়ে হাসাহাসি করছো? নিলয় বিড়বিড় করে বলে, নিলয়, আইসে ঢং করতে, ঢঙ্গি একটা। ইরিনা শুনতে না পেলেও তুর্য ঠিকই শুনতে পায় নিলয়ের কথা। তুর্য ঠোঁট চেপে হাসে আর ইরিনাকে বলে,
তুর্য তেমন কিছু না, এমনি। ইরিনা ওহ তাহলে চলো যাওয়া যাক। তুর্যের হাত ধরে বলে ইরিনা। তুর্য হাত ছেড়ে নিয়ে বলে তুর্য, ইরিনা যাও তুমি ওদের সাথে, আমাদের ছেলেদের সাথে কি তোমার? ইরিনা এভাবে বলছো কেন? তুর্য তুমি। তুর্য দেখো ইরিনা, আমার এসব একদম পছন্দ নয়, তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার থেকে দূরে দূরে থাকো। ইরিনা মুখটা কালো করে সামনে হাঁটা ধরে। তারা সুন্দর একটা জায়গা ঘুরতে আসে। চারিপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, সারি সারি গাছপালা, সবুজ ঘাস, সাথে হালকা শীতল বাতাস বইছে। সব মিলিয়ে পরিবেশটা খুব মুগ্ধকর হয়ে উঠেছে। নীরা মুগ্ধ হয়ে দেখছে চারদিক। তার কাছে এমন দৃশ্য দেখতে খুব ভালো লাগে। তার ঠোঁটে লেগে আছে আনন্দের হাসি। নীরা তার মতো করে সময়টা উপলব্ধি করছে। আর অন্যদিকে তুর্য তার প্রেয়সীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কত হাজার বছরের তৃষ্ণা মেটাচ্ছে তার প্রেয়সীকে দেখে। এই তৃষ্ণা যেন কোনো কালই মিটবে না। যত দেখে ততই যেন আরো তৃষ্ণা জাগে তার প্রেয়সীকে দেখা। নীরা চোখ যায় তাদের থেকে একটু দূরে। সেখানে একটি মেয়ে তাজা বেলি ফুলের গাজরা নিয়ে দাঁড়িয়ে আছে, সম্ভবত বিক্রি করার জন্য এসেছে। নীরা সেদিকে ছুটে যায়, তা দেখে তুর্যও যায় নীরার পিছু পিছু। নীরা গিয়ে মেয়েটার থেকে 3টা বেলি ফুলের গাজরা কিনে নেয় এবং মেয়েটাকে 200 টাকা ধরিয়ে দেয়। যদিও ফুলের দাম 200 নয়, কিন্তু মেয়েকে দেখে তার ভীষণ মায়া হলো, তাই দিয়েছে। নীরা যেই না পিছনে ঘুরতে যাবে, অমনি তুর্যর বুকের সাথে ধাক্কা খায়। দূরে যেতে নিলেই তুর্য নীরাকে আরো নিজের সাথে চেপে ধরে। নীরা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, নীরা কি করছেন কি? ওরা দেখলে কি ভাববে? তুর্য কে কি ভাববে তার ধারাধারি আমি না। নীরা প্লিজ ছেড়ে দিন। তুর্য ছাড়তে পারি এক শর্তে। নীরা কি শত্রু? তুর্য ফুলের গাজরাটা আমি তোর চুলে পরিয়ে দেব। কি আর করার? অগত্য ফুলের গাজরটা দিল তুর্যর হাতে। নয়তো যে হারে বজ্জা। তুর্য নীরাকে ছাড়বে না। তুর্য নীরাকে সামনের দিকে ঘুরিয়ে দেয়। নীরা চুলের ঘ্রাণে ক্ষণে ক্ষণে নিজেরকেই হারাচ্ছে। তুর্য মনে চাচ্ছে নীরার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে। তুর্যকে পাগল করে দিচ্ছে একদম। তুর্য নীরার চুলে যত্ন সহকারে গাজরটা পরিয়ে দেয়। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও শেষ মুহূর্তে আর পারছে না, নাক ডুবিয়ে দেয় নীরার চুলের ভাঁজে। এতে নীরা কেঁপে উঠে, তার বুক ধক ধক করে উঠে। নীরার কাঁপুনি বুঝতে পেরে তুর্য নীরাকে সামনের দিকে ঘুরে দেখে নীরা চোখ বন্ধ করে আছে। তুর্য নীরার কপালে ঠোঁট ছোঁয়ায়। নীরা চটজলদি তুর্যকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায় শ্রাবন্তীর কাছে। আর তা দেখে তুর্য মুচকি হাসে, তার মিষ্টি পাখিটা লজ্জা পেয়েছে। আর অন্যদিকে তাদের এই দৃশ্যটুকু তার ক্যামেরায় বন্দি করে নেয় আর ছবির দিকে তাকিয়ে মুচকি হাসে দেয়। একদিন সে এটা দিয়ে তাদেরকে সারপ্রাইজ দিবে। ইলা তো তুর্যকে নীরার এত কাছাকাছি দেখে রাগে ফুসফুস করছে। তার মন চাচ্ছে নীরাকে খুন করতে। সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। আরো কিছুক্ষণ সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসে। সবাই ফ্রেশ হয়ে আসে, ডাইনিং রুমে বসে গল্প করতে থাকে। তুর্য নীরার গা ঘেঁষে বসে আছে। সবার অলক্ষ্যে তুর্যের হাতটা নীরা কোমর চেপে ধরে। নীরা বারবার সরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। তুর্য নীরার কানে ফিসফিস করে বলে, তুর্য সরানোর চেষ্টা করলে কিন্তু সবার সামনে চুমু দিয়ে বসবো বলে দিলাম। নীরা আর কিছু করে না, চুপচাপ পাথরের মতো বসে থাকে। কারণ কথা শুনলে হনুমানটা যা বলছে তাই করে ফেলবে, পরে সবার সামনে লজ্জা পেতে হবে তাকে। তাই চুপচাপ বসে থাকাই ভালো। রাতে ডিনার করে যার যার রুমে চলে যায়। ইরিনা রুমে যাবে তখনই নিলয় তার সামনে এসে দাঁড়ায়। ইরিনা এতে হকচকিয়ে যায় আর বলে, ইরিনা কি হলো হঠাৎ এমন বানরের মতো কোথা থেকে এসে টপকালেন? নিলয়, কি বললে? আমি বানর? ইরিনা, নয়তো কি, এভাবে কেউ আসে হঠাৎ করে? জানেন কত ভয় পেয়েছি। নিলয় ইরিনার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, নিলয় বুকে আসো, সব ভয় দূর করে দিব।
ইরিনা নিলয়ের এমন কথা লজ্জা পেয়ে যায়। নিলয়কে ধাক্কা দিয়ে দ্রুত রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর বিড়বিড় করে বলে, ইরিনা, ছি, কি বেশরম পুরুষ, এসব কি বলছে, অসভ্য পুরুষ। এই বলে ইরিনা লজ্জায় নিজের মুখ দু হাত দিয়ে ঢেকে ফেলে। শ্রাবন্তী আর নীরা রুমে বসে গল্প করছে। গল্প টপিক হচ্ছে তুজোকে নিয়ে। এই পর্যন্ত যা হয়েছে সব শ্রাবন্তীকে বলে নীরা। আর সব শুনে শ্রাবন্তী নীরাকে লজ্জা দিতে থাকে বিভিন্ন কথা বলে, আর নীরা শ্রাবন্তীকে মারতে থাকে। দুজনে কিছুক্ষণ খুনসুটি করে ঘুমিয়ে যায়। সকাল 10টায় সবাই খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে বসে সবাই ঠিক করে টুইট অ্যান্ড ডেয়ার খেলবে। তাই সবাই গোল হয়ে বসে পড়ে আর তাদের মাঝখানে একটা বোতল রাখা হয়। বোতলটা প্রথম ঘুরালে পরে সাগরের দিকে। সাগরকে নিলয় বলে, নিলয়, শোন সাগর, তুই শাড়ি পরে নাচবি। এই কথা শুনে সাগর এক লাফে উঠে পড়ে আর বলে, সাগর, এইটা কিন্তু একদম ঠিক না, আর আমার মান সম্মান এভাবে প্লাস্টিক করো না তোমরা। সাগরের এমন কথা ইরিনা বলে, ইরিনা, সাগর ভাইয়া এটা খেলা, তাই খেলার নিয়ম মানতে হবে। সাগর আর কি করবে। সাগরকে নিলয়ের মায়ের একটা শাড়ি পরানো হয়। শাড়ি পরে ত্রিং ব্রিং করে নাচ দেয় সাগর, আর সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এবার পরে নিলয়ের দিকে। এবার নীরা বলে উঠে, নিলয় ভাইয়া, তুমি মেয়েদের মতো মডেলিং করে দেখাও হিল জুতা পরে। নিলয় হিল জুতো পরে মেয়েদের মতো কোমর বাঁকিয়ে হাঁটতে থাকে। নিলয়ের এমন অভিনয় দেখে আবারও হাসিতে ফেটে পড়ে সবাই। একে একে সবার শেষ হয়। অবশেষে তুর্যের দিকে পড়ে। সাগর বলে, তুর্যকে, সাগর, তুমি এদের মধ্যে থেকে যে কাউকে খুব সুন্দর করে প্রপোজ করো। সাগরের কথা তুর্য মুচকি হাসে এবং ছাদ থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে নেয় এবং নীরার সামনে গিয়ে নীরাকে একটানে উঠিয়ে দেয় এবং নিজে হাঁটু গেড়ে বলে উঠে, তুর্য প্রিয়তমা, জানি না কতটা ভালোবাসি তোমায়, তবে এটা জানি, আমার এই দুই চোখে তোমাকে ছাড়া কিছু চাই না। আমার এই হৃদয় কখনো তোমাকে হারাতে চায় না। প্লিজ অন্য কারো হয়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বড্ড বেশি ভালোবাসি তোমায় প্রিয়তমা। সবাই খুশিতে হাততালি দিতে শুরু করে আর নিলয় বলে, নিশা অসাধারণ, ফাটিয়ে দিয়েছিস ভাই। আর নীরা কিছু না বলে ওভাবেই দাঁড়িয়ে আছে। ও ভাবতেই পারেনি যে তুর্য সবার সামনে এভাবে প্রপোজ করে বসবে। এটা ডেয়ার হলেও নীরা বুঝতে যে তুর্য সত্যি এই কথাগুলো মন থেকে তাকে বলেছে। নীরার ভীষণ লজ্জা লাগে নীরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। শ্রাবন্তী বলে, শ্রাবন্তী, এই নিরু ফুলটা নিচ্ছিস না কেন ওখানো? ভাইয়া বসে থাকতে কষ্ট হচ্ছে তো কখন থেকে এভাবে বসে আছে। নীরা শ্রাবন্তীর কথায় হকচকিয়ে যায় এবং তুর্যের হাত থেকে ফুলটা নিয়ে নেয়। এতে আবারও সবাই একসাথে চিল্লিয়ে উঠে আর সাগর শীর্ষ বাজিয়ে উঠে। অন্যদিকে ইলা এসব দেখে শুধু রাগে ফুটছে। কিছু একটা তাকে করতেই হবে আর এগোতে দেওয়া যাবে না। এসব ভেবে ঠোঁটের কোণায় একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে। হাসির আনন্দের মাঝে দিনটা কেটে যায়। পরের দিন সবাই ঠিক করে চা বাগানে ঘুরতে যাবে। এতে মেয়েরা বেশ খুশি। সকাল 10টায় সবাই খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে রওনা হয় চা বাগান দেখার উদ্দেশ্যে। সবার মাঝে এক উত্তেজনা কাজ করছে। কখন যাবে ওইখানে আর কখনো ওই সৌন্দর্যের সচরক পর্যবেক্ষণ করবে। আর নীরা তো বেজায় খুশি। তার এমন সৌন্দর্য ভরা প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে সিলেটের ওই চা বাগান দেখলে তার মনে এক অন্যরকম শীতলতা বয়ে যায়। কত সুন্দর আল্লাহর প্রতিটা সৃষ্টি, কত সুন্দর মনোরূপ দিয়ে এই পৃথিবীটা তিনি সাজিয়েছেন। সত্যি আল্লাহ শ্রেষ্ঠ রূপকার। 1 ঘন্টার মধ্যে সময় লেগেছে তারা চা বাগানে পৌঁছতে। গাড়ি থেকে নেমেই তারা চলে যায় ওই সৌন্দর্য উপভোগ করতে। নীরা হাত ছাড়িয়ে চোখ বন্ধ করে বাতাসে ভেসে আসা ঘ্রাণ উপভোগ করছে। সিলেটের চা বাগান মানেই যেন প্রকৃতির বুকের ওপর সবুজ কাপড় লেখা। দিগন্ত জোড়া ঢেউ খেলানো চা বাগানের সারি সারি পাতায় লেগে থাকা শিশিরের মুক্ত। সূর্যের প্রথম আলোয় পড়তেই সেগুলো ঝিলমিল করে উঠে। বাতাসে ভেসে আসে কাঁচা পাতার মিষ্টি সুবাস, যা মনকে করে তোলে
অদ্ভুত শান্ত। দূরে নীলচে পাহাড়ের কোল ঘেঁষে মেঘেরা অশ্লোষ পায়ে হেঁটে বেড়ায়, কখনো চা বাগানকে ঢেকে ফেলে সাদা চাদরে পাখির কলতান, আর পাতার ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া হাওয়ার সুরে যেন প্রকৃতির নিজেই গান গায়। বৃষ্টির দিনে সবুজ আরো গাঢ় হয়ে উঠে, মাটির গন্ধে ভরে যায় বাতাস। সেই গন্ধে মিশে থাকে জীবনের এক নিখাত স্বস্তি। সিলেটের চা বাগানে দাঁড়ালে মনে হয় এখানে সময় থেকে যায়, ক্লান্ত হৃদয় একটু জিরিয়ে নিতে আসে, আর চোখ ভরে যায় এক অনাবিল সৌন্দর্যে যা ভাষায় পুরোটা প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। চা বাগানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সবুজের চাদর বিছিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে। উঁচু নিচু ঢিলাগুলো বুকে জড়িয়ে রেখেছে সারি সারি চা গাছ, ঠিক যেন ঢেউ খেললো সবুজ সাগর। পাহাড় এখানে অহংকার করে দাঁড়িয়ে নয়, বরং নীরবে মাথা নুয়ে চা পাতার সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তোলে। সকালের কুয়াশা পাহাড়ের চূড়া ছুঁয়ে ধীরে ধীরে নেমে আসে চা বাগানের বুকে। সূর্যের প্রথম আলো যখন পাতার উপর পড়ে, তখন সবুজের ভেতর জন্ম নেয় সোনালি হাসি। বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ, চা পাতার কাঁচা সুবাস, যেন প্রকৃতি নিজের গল্প ফিসফিস করে শোনায়। পাহাড়ের ঢালে ঢালে বাঁকানো পথ ধরে হাঁটলে মনে হয় সময় থমকে গেছে। দূরে দেখা যায় শ্রমজীবী মানুষের নীরব চলাচল, তাদের হাতে জীবনের পরিশ্রম আর চোখের ভরসা। পাহাড় আর চা বাগান মিলে সেখানে সৃষ্টি করে এক অনাবৃত প্রশান্তি, যেখানে কৌতূহল নেই, আছে শুধু সবুজের গভীর নিঃশ্বাস। চা বাগানের পাহাড় মানে শুধু ভূমির উঁচু নিচু নয়, এটা প্রকৃতির ধৈর্য, শান্তি আর সৌন্দর্যের এক চিরন্তর পাঠ, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজেকেও নতুন করে আবিষ্কার করে। নীরা এসব কিছু উপলব্ধি করছে। চোখ খুলে তাকাতেই তার চোখ এই সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। সে প্রকৃতি দেখতে ব্যস্ত, ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসির রেখা, আর তার থেকে একটু দূর থেকেই তুর্য তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন যে এই মেয়েটার দিকে তাকিয়ে থাকে সে নিজেও জানে না, শুধু জানে এই মেয়েকে একটু না দেখলেই তার দম বন্ধ হয়ে আসে, অন্তর তো ছটফট করে, তৃষ্ণার বুক ফেটে যায় মরুভূমির ন্যায়। মেয়েটা কেমন অল্পতেই খুশি হয়ে যায়। সে এই মেয়েটাকে এভাবে সারা জীবন হাসি খুশি রাখতে চায়, কোনোদিন এই মেয়েকে কষ্ট পেতে দিবে না। এসব ভেবে তুর্য মনে মনে হাসে। নিলয় আর ইরিনা একসাথে হাসছে, খুব ভালো লাগছে এভাবে দুজন হাঁটতে। এক অজানা অনুভূতি দুজনকে এসে নাড়িয়ে দিচ্ছে, মাঝে মাঝে এটা সেটা বলছে। আর শ্রাবন্তী ছবি তুলতে ব্যস্ত। হঠাৎ সাগর শ্রাবন্তীকে গিয়ে বলে, সাগর, এই ঝালমরিচ এভাবে ছবি না তোলে, মুহূর্তটাকে উপভোগ করো, মনের খাতায় এঁকে নাও এই প্রকৃতির দৃশ্য। ঘুরতে যাওয়া মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নিজেকে একটু থামিয়ে প্রকৃতির সঙ্গে কথা বলা। সে সময় ক্যামেরা হাতে থাকলেও সবচেয়ে আগে দরকার মনটা খোলা রাখা, কারণ ছবি কেবল দৃশ্যকে ধরে রাখে, কিন্তু মুহূর্তের অনুভূতি, নীরবতা, প্রশান্তি এসব ধরা পড়ে না কোনো ফ্রেমে। ভোরের নরম আলো, পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ, হাওয়ার সাথে মিশে থাকা মাটির গন্ধ, এসবই তখন হৃদয়ের পাতায় লেখা হয়। এই লেখাগুলোই আসল স্মৃতি, যা সময়ের সাথে আরো গভীর হয়, আরো সুন্দর হয়ে ওঠে। ছবি তোলা যাবে না এটা বলছি না, ছবি তোলার দরকার আছে, কারণ ছবি একদিন সেই অনুভূতির দরজায় কড়া নাড়ে। একটা ছবি দেখলেই মনে পড়ে যায় কতটা শান্ত ছিল মন, কতটা হালকা ছিল বুকের ভেতরটা। তাই ঘুরতে গেলে উত্তম পথটা হলো আগে মুহূর্তটাকে অনুভব করা, প্রকৃতিটাকে চোখ ও মনে বন্দি করা, তারপর ধীরে ধীরে কিছু ছবি তুলে রাখা। সব স্মৃতি ক্যামেরায় বন্দি হয় না, কিছু স্মৃতি শুধু হৃদয়ে থাকলেই সবচেয়ে
জীবন্ত, সবচেয়ে সুন্দর থাকে। এতক্ষণ মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিল শ্রাবন্তী। এই প্রথম লোকটার কথা তার কাছে ভালো লাগলো। কি সুন্দর করে কথাগুলো বলল, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। শ্রাবন্তী মুচকি হেসে ক্যামেরাটা রেখে দেয়। সাগরও প্রতি উত্তরে মুচকি হাসে। নীরা চা বাগানের আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটছে, আবার কখনো উঁচু ঢিলার উপর উঠছে নামছে আর খিলখিল করে হাসছে। তার হাসির শব্দ যেন বাতাসের সাথে ছড়িয়ে পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলছে। আর তুর্য রোশনির হাসিতে মায়াওয়ারা হচ্ছে। হঠাৎ নীরা পিছলা খেয়ে পড়ে যেতে নেয়। তুর্য তাড়াতাড়ি গিয়ে ধরে নেয় নীরাকে। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন দুজন দুজনের চোখের মাঝে হারিয়ে যাচ্ছে। আর এদিকে দিয়ে হাঁটতে হাঁটতেই আসছিল শ্রাবন্তী আর সাগর সামনে। এমন দৃশ্য দেখে শ্রাবন্তী আর নিজেকে আটকাতে পারলো না। ক্যামেরাটা বের করে ফটাফট কয়েকটা ছবি ক্যামেরায় বন্দি করে নেয়। সাগর এগিয়ে গিয়ে তুর্যকে উদ্দেশ্য করে বলে উঠে, সাগর, কি রে ভাই, তোমরা কোথায় হারিয়ে গেলে? আমরাও এখানে আছি, একটু তো লজ্জা করো আমাদের। সাগরের কথায় দুজনে ধ্যান ফিরে আসে। নীরা ছিটকে তুজোর থেকে দূরে সরে যায়। তার লজ্জায় মন চাচ্ছে মাটির সাথে মিশে যেতে। আর এদিকে তুজো সাগরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, এই সুন্দর মুহূর্তটাকে এভাবে নষ্ট করে দেওয়ার জন্য। তুজের এমন চাহনি দেখে সাগর বোকা হাসে, আর শ্রাবন্তীও তো নীরাকে খোঁচাচ্ছে আর মিটমিট করে হাসছে। নীরা বেচারি লজ্জায় শেষ। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা একটা রেস্টুরেন্টে যায় কিছু খাওয়ার জন্য। তাদের সবারই খুব ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। সবাই রেস্টুরেন্টে ঢুকছে। নীরা ঢুকতে যাবে, অমনি কারোর সাথে ধাক্কা লাগে। নীরা পড়ে যাওয়ার আগেই সেই লোকটা নীরার হাত ধরে ফেলে। আর তুর্য সেই লোকটার দিকে রকুচকু নিয়ে তাকিয়ে থাকে। নীরা তো ভয়ে শেষ, এখন কি হবে?